গত 5.5 মাসে আপনারা তারেক রহমানকে দেখেছেন। গত 5.5 মাসে তারেক রহমান যে ইমেজ তৈরি করেছেন দেশে, আমি তো মনে করি না স্বাধীনতার পর এরকম ইমেজ 5.5 মাসে কোনো গভর্নমেন্টে বসে কোনো নেতা তৈরি করতে পেরেছে। আমার দেখার সুযোগ হয়েছে স্বাধীনতা যুদ্ধকে, অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমার দেখার সুযোগ হয়েছে বাকশালের শাসনামল, তার আগে ঘোড়া দাবড়ানোর শাসনামল, দুর্ভিক্ষের শাসনামল। আমার দেখার সুযোগ হয়েছে জিয়াউর রহমানের শাসনামল, আমার দেখার সুযোগ হয়েছে স্বৈরাচারের শাসনামল, আমার দেখার সুযোগ হয়েছে কঠোর স্বৈরাচার লেডি হিটলারের শাসনামল, আমার দেখার সুযোগ হয়েছে সামান্য কিছুদিনের জন্য গণতন্ত্র, সেই গণতন্ত্রের শাসনামল। আমি যদি সব কথা একবারে বলি তাহলে আমরা ঐতিহাসিকভাবে যে দুর্ভাগ্য বহন করি, তাহলে বিএনপির কাজে সবসময় একটা ভঙ্গুর অর্থনীতি এবং ভঙ্গুর পরিস্থিতি নিয়ে বিএনপি সবসময় গভর্নমেন্টে বসে। 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়, আপনাদের কার কত বয়স আমি জানি না, আমি অনেক লাশ দেখেছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, আপনারা আমার কথা শুনে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আমি সেই লাশ দেখেছি, লাশ গুনেছি। আমি নিজে এই ফজলুল ছাত্র, এই কাছেই একদম আপনার কাছে, আমি সেই হলের ছাত্র। আমরা রাত্রে রুটি খেতাম, কোনো রাত্রে আমরা রুটি পেতাম না, হলের ছাত্র টাকা দিয়ে রুটি পেতাম না, সেরকম সময় আমরা পার করেছি। এতেও যখন কাজ হয় না দেখে দেশের মানুষ তারপরে কথা বলে, সেই কথা বন্ধ করার জন্য তারপর হয়েছে বাকশাল, মানে তার হয়েছে রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী একজন মানুষকে নির্বিচারে হত্যা করতে পারত, সেই লাইসেন্স দেওয়া ছিল। এরপরে এসছে, তাতেও যখন কোনো কাজ হয় নাই, দেশের মানুষ যখন ফুসে উঠেছে, এদেশের 42,000 কর্মী, রাজনৈতিক কর্মী যখন নিহত হয়েছে, এই যে বাবু ভাই সাক্ষী হবে নিশ্চয়ই, 42,000 এবং হোম মিনিস্টারের বাড়ি ঘেরাও হয়েছে, ইন্ডিয়ান এমবেসি পর্যন্ত ঘেরাও বন্ধ হয়েছিল। আমি তার সাক্ষী, আমি জীবন্ত সাক্ষী। সেই সময় যখন দেখে তারপর মানুষ খুশি হয়েছে, তখন দেশে দেওয়া হয়েছে বাকশাল। কোনো পত্রিকা থাকবে না, মানুষ কথা বলবে না, কোনো টেলিভিশন থাকবে না, এবং রাষ্ট্রপতি যে আইন করবেন সেটা এক। বাংলাদেশের সংবিধান সংশোধন করতে 3/2 সদস্যদের স্বাক্ষর করতে হয়, আর রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে 4/3 লাগবে সেই স্বাক্ষর। অর্থাৎ সংবিধানের উপর উঠে দাঁড়াবে রাষ্ট্রপতি, তার নাম শেখ মুজিবুর রহমান, যার মৃত্যুবার্ষিকী আজকে, এবং আজকে সেই মৃত্যুবার্ষিকী আজকে। আমি তার নাম বলছি এই জন্য যে তিনি সংবিধানের উপর উঠে গেছিলেন, দেশের মানুষের উপর তুলছেন, সংবিধানের উপর। সেই তিমির অন্ধকার পেরিয়ে যখন মানুষ আমাদের না খেয়ে থাকে, বাচ্চারা না খেয়ে থাকে, মানুষ না খেয়ে মারা যায়, সারিবদ্ধ লাশ, বাসন্তীরা কাপড়ের পরিবর্তে যখন চাল করে, এরকম মা বোনের ইজ্জত যখন বিক্রি হয় এবং লুণ্ঠিত হয়, সেরকম সময় একটা ত্রাণকর্ত হিসেবে আমাদের একটা মানে আলোর শিক্ষা দাঁড়িয়ে আমাদের পাদক পিঠে হাজির হলেন আমাদের জীবন। তিনি 3 বছরে এই অভাবী একটা দেশকে, দারিদ্র্যপীড়িত একটা দেশের মানুষকে তিনি খাদ্যের সম্পূর্ণ করে দেশ থেকে খাদ্য রপ্তানি করেছেন। এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান। এই বছর তিনি খাল খেয়েছিলেন নিজের হাতে। আপনাদের উরুশি প্রকল্পের কথা মনে আছে কি তাই না? উরুশি প্রকল্প দিয়ে শুরু করেছিলেন যশোরে, এবং আক্তার সাহেব নামে এক ভদ্রলোক সচিব ছিলেন, সেটা এটার উত্তর ছিলেন, খাটাখাটি করেছিল, অনেক সমবায় তখন হয়েছে। সেই কাজ করে জিয়াউর রহমান এই দেশের মানুষের ঘরে খাবার জোগাড় করেছিল। সকল সরকারি কলকারখানাগুলো ছিল, যেগুলা ন্যাশনালাইজ ছিল, জাতীয়করণ করা ছিল, সেগুলো সব ন্যাশনালাইজ করেছেন জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান ক্ষমতায় এসে, এবং উৎপাদনের জন্য মানুষকে মাটি নামিয়েছিলেন। মাটি নামিয়ে তিনি কি করেছিলেন, আপনারা আজকে অন্যকে বলেছেন আমি পেয়েছি, আমি সিপি পেয়েছি, এই জন্য তো আমি খুশি হইতে পারি, কিন্তু আমি আপনাদের কাতারের একজন লোক। কোনো ব্যক্তিকে একটা দেশ সরকার কখন দেয় না, দিতে পারে না। দিতে পারি কি, আমি যখন কৃষি কার্ড দেবো, আমার সরকার অথবা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কৃষি কার্ড দেবেন, এই দেশের অনেক কোটি, প্রায় 2.5 কোটি মানুষের কৃষি কার্ড পাবে। এই দেশে যখন ফ্যামিলি কার্ড দেবো, এই দেশে অধিকাংশ মহিলারা ফ্যামিলি কার্ড পাবেন। সেই ফ্যামিলি কার্ড দিয়ে দেন আপনার বাড়ির পাশে যে মানুষ না খেয়ে থাকতো, সে মানুষের খাবারের ব্যবস্থা হবে। একটা সরকার করতে পারে আপনার বিদ্যুৎ যাতে বেশি না খরচ হয় তার জন্য ব্যবস্থা, তার চেষ্টা করুন। একটা সরকার করতে পারেন যাতে যথেষ্ট তার খরচ না হয়, তার চেষ্টা করুন, তার চেষ্টা করুন। তাই এমন করেন নাই, এমন একটা কাজ বলেন বিগত 5.5 মাসে যা করা উচিত ছিল, হ্যাঁ পারেন নাই, সেটা আমি বলবো। করেন না এরকম কাজের কথা কিন্তু আপনারা বলতে পারবেন। যেমন ধরুন এখন বিদ্যুতের ক্রাইসিস না? আচ্ছা, বিদ্যুতের চেয়ে বেশি ক্রাইসিস হলো গ্যাসের। আচ্ছা, গ্যাসের ব্যাপারে আপনাদের একটা ইনফরমেশন দেওয়া খুবই জরুরি দরকার।
আমাদের গ্যাসের এই দেশে শেখ হাসিনা সরকার 98% গ্যাস, একটা গ্যাসের দেশে 100% গ্যাসের 98% গ্যাস একটা দেশের হাতে তুলে দিয়ে গেছে। আজকে গ্যাসের ক্রাইসিস হবে না, এই গ্যাসের ক্রাইসিস পরিকল্পিত। এই গ্যাসের ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আমাদের কলকারখানা বন্ধ হয়ে গেলে আমাদের পোলাপান কাজ করবে কোথায়? আমরা কাজ করবে কোথায়? আমার একটা সরকার পারে কি কাজের ব্যবস্থা করে দিতে, কাজের পরিবেশ করে দিতে, সেখানে কাজ করতে। যেমন আমি প্রথমে এমপি হয়েছি স্বতন্ত্র, তারপরে এমপি হয়েছি স্বতন্ত্র। স্বতন্ত্র এমপি করেছি কি, আমি রাস্তা করেছি, বিদ্যুৎ দিয়েছি এবং স্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট করেছি, মানুষ মুভ করতে পারে করেছি, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারে মানুষ, সব কাজে সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। মানুষ, আমি যখন এমপি হই তখন আমার এলাকায় 10% ঘর টিনের ছিল না। আমি যখন, এবং মানে প্রতিদিন কমপক্ষে 50-100 জনকে ভিক্ষে দিতে হইতো। অত্যন্ত গরিবের এলাকা থেকে আমি এমপি হয়েছি, একদম সাগরের পাড়ে বর্ধমানে। আমি যখন এমপি নাই 2006 সালে চলে আসি, তখন আমার এলাকায় ভিক্ষা দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। সেটা আমি এখানে বলে গেলাম, আপনার খোঁজ নিয়ে। আমার এলাকার তখন তৎকালীন সময় প্রায় 35% ঘরের বিল্ডিং হয়েছে, 100% ঘরকে টিনের ঘর করেছে, 100% গরু ঘর, মানে যেখানে গরুর ঘর থাকবে তাও টিনের ছিল। আমার শিক্ষার হার ছিল সবচেয়ে নিচে, বাংলাদেশের সর্বোপরে নিয়ে গেছে সেই পাত্রঘাটা এবং বাংলা শিক্ষার হার। আমি নজরুল ইসলামের কি দিয়েছিলাম মানুষকে আশা দিয়েছিলাম, স্বপ্ন বুনতে শিখেছিলাম। জি, স্বপ্ন বুনতে শিখেছিলাম, স্বপ্ন দেখতে শিখেছিলাম, আর কাজ করতে উদ্বুদ্ধ করেছিলাম। তারেক রহমান যে কাজ এখন করছেন, তারেক রহমান এখন করছেন, আপনার যাতে স্বপ্ন দেখতে পারেন। একটা মানুষের কি নষ্ট হয়, মানুষের একটা মানুষ যখন মারা যায় তখন মানুষের কি চলে যায়? এই চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, চুল থাকে, হাত পা সবই থাকে, মানুষের নাই, প্রাণটা নাই। সেটা দেখা যায় না, যে প্রাণ চলে গেছে সেটা দেখা যায় না। আর সেই প্রাণটা নাই, মানুষের সেই আশা নাই, মানে মানুষের প্রাণ নাই। এই দেশ থেকে কি কি নিয়ে গেছিল আমি তার ব্যাখ্যা দিতে চাই না। 30 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, তা বড় জিনিস না। এই দেশে মানুষকে কথা বলতে না, সেটাও আমি বড় বলি না। আমি বড় বলি কোনটাকে? আমি বড় বলবো এই মাইক থেকে বড় বলতে হবে, ঠিক আছে? আমি বড় বলি ওইটাকে, কথা শুনছেন আপনারা? আপনাদের স্বপ্ন কেড়ে নিয়ে গেছিল, আপনাদের আশা কেড়ে নিয়ে গেছিল, আপনাদের সামনে দাঁড়া করিয়েছিল গুন্ডামি। গুন্ডা হইল রোল মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে পড়ে গুন্ডা হইল কিনা সেটা আগে নিশ্চিত, লেখাপড়া করলো কিনা সেটা নিশ্চিত করতো না। গুন্ডামি রোল মডেল ছিল, আপনাদের স্বপ্ন এবং আশা ধ্বংস করে দিয়েছিল। মার্টিন লুথার কিং একটা বক্তৃতা দিয়েছিলেন, সে বক্তৃতার কথা ছিল আই হ্যাভ এ ড্রিম। আমাদের নেতা এইখানে এসে তারেক রহমান সাহেব বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের জন্য প্ল্যান আছে, আপনাদের স্বপ্ন 5.5 মাসে। 5.5 মাস ধরে না আপনার বয়স, জন্মের পরে কি করতে পারেন? বিছনায় পায়খানা পেশাব করে ছাড়া বুঝতে পেরেন তো? একটা গাছ, আচ্ছা ভাই এক হয়েছে সবাই, আমরা এক আছি, এক দিয়ে শেষ দিয়ে এক আছে। যে কথা বলতেছিলাম, একটা গাছ যদি লাগান, সেই গাছটা 5.5 মাসে কোনো গাছ ফসল দেবে কিনা আপনাদের কাছে জিজ্ঞেস করি। আপনার ফসল দিবে না। আপনার একটা নারকেল গাছে 7 বছরের নারকেল হয়, 7 বছর পরে একটা নারকেল গাছ লাগাবেন নাকি আবার কেটে? 7 বছর জন্য সময় আমি অপেক্ষা করতে বলি না, আপনার কিছুদিন অপেক্ষা করেন। আচ্ছা ধরেন আপনাদের কি দিয়েছি, এটা আপনারা শুনেন, আপনারা শুনবেন কিন্তু সবাই কথা বলেন না, এই মায়েরা কথা বলবেন না তো। এই যে মা, আপনাদের কি দিয়েছি জানেন? আপনারা বুঝতে হবে, দেশ থেকে টাকা 30 লক্ষ কোটি টাকা এখান থেকে চুরি হয়েছে, দাদা পালিয়ে নিয়ে চলে গেছে। আমরা 7টা বাজেট দিতে পারতাম, সেই টাকা চুরি করে নিয়ে গেছে। আচ্ছা আমি সেটা বলি না, আপনারা সেই বাজেট, যে টাকা চুরি করার পর আপনারা কিসে করতেন? হাহাকারে করতেন, দুর্ভিক্ষ দেখতেন, অভাব দেখতেন। তারেক রহমান সেই 5 মাসে আপনাদের মধ্যে হাহাকার কমিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব 5 বছরের 5.5 মাসের মধ্যে আপনাদের সেই হাহাকার কমিয়ে আপনাদের একটা স্বাভাবিক জীবন যাপন করার একটা জায়গায় নিয়ে এসেছে। তারেক রহমান সাহেব কি কি করেছেন এগুলো যদি দেখিয়ে দিয়ে আপনারা অনেক কিছু দেখবেন। আপনারা এই জঙ্গলের মধ্যে বসে ফোনে কথা বলতেন, এক লাইন ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আবার ঠিক আছে না? এখন আপনারা প্রাণ কথা বলেন না,
সত্যি কথা বলছেন, বলেন কথা বলেন না? তাই রহমান সেই কাজটা ফেরত দিয়েছেন আপনাদের কাছে। আপনাদের মানে যে নাগরিক অধিকার, ভয়টা কেটে দিয়েছেন। আগে হয়তো গালিগালাজের প্রতিযোগিতা, সেই গালিগালাজ কিছু মানুষ শিখে ফেলেছে, সেটা ৩৬ জুলাই বলুক আর অগস্ট বিপ্লব বলুক, সেই বিপ্লবে কিছু গালিগালাজ শিখেছে। আমরা অশ্লীল ভাষা শুনতে কি চাই? চাই? আবার বলেন জোরে বলেন, চাই? আমরা অশ্লীল ভাষা চাই না। আমার অনেকে অনেক কথা বলেছে, অনেক সময় বলেছে না ছাত্রলীগ যথেষ্ট ওই দেশে মোকাবেলা করার জন্য, বলছে না কেউ কেউ। আমিও সেরকম কথা বলতে চাই না, তবে এই কথা বলতে চাই, নিজের পরিচয় এবং নিজের রুচির পরিচয়, নিজের মা বাবার পরিচয়, নিজের শিক্ষার পরিচয় আপনার কথা দিয়ে বেরিয়ে আসছে। ১, ২ নম্বর আমরা বলতে চাই, আমরা সংস্কৃতি করতে চাইছি যেটা, সেটা হলো গণতন্ত্র বিকশিত করতে চাই। স্বাধীনতার পর গণতন্ত্র আমরা মুখ দেখিনি। গণতন্ত্র কিন্তু অনেক কথা বলে। গণতন্ত্র বললে একটা শব্দ শুনে, গণতন্ত্র আমার খাবারের অধিকারের কথা বলে, আমার মায়ের কাপড়ের কথা বলে, আমার সন্তানের পুত্রের কথা বলে, আমার সন্তানের শিক্ষার কথা বলে, আমার চিকিৎসার কথা বলে, আমার ঘরের কথা বলে। গণতন্ত্র আমার যাতায়াতের কথা বলে, অক্ষত থেকে বাড়ি ফিরে আসার কথা বলে। গণতন্ত্র কিন্তু একটা ব্যাপক সংজ্ঞা। এইটা মারার জন্য এই স্বাধীনতার পর ৫৪ বছর মধ্যে পরিশ্রম করেছে। এখন যে কথা আমরা বসেছি, আমরা বসার পরে আমরা দুইজনে বসছি, আমি আর একটা বিরোধী দলে বসছি, আমরা দুইজনে যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে এই ফাঁক আমরা ঝগড়া করবো। আপনার বিড়ালের গল্প বললে এটা সবাই জানে, ঝগড়া করার পরে এই ফাঁক দিয়া যারা ঢুকতে চায় তারাই ঢুকবে, যে পানি আসতে চায় সেই পানি আসবে। যারা আমাদের এইকে প্রত্যাশা করে নাই, আমাদের দেশের মানুষ মুক্ত হতে চায় নাই, দেশের পোর্ট তাদের নিজের মতন ব্যবহার করতো, দেশের আকাশ বাতাস মাটি তাদের মতন করে ব্যবহার করতো, দেশের কোথায় কোথায় রেল লাইন হলে তাদের সুবিধা হবে সেভাবে ব্যবহৃত হতো। তার থেকে আপনারা মুক্ত হয়ে যদি আমরা এখন চাউলের কথা বলি, ডালের কথা বলি, আমরা যদি অন্য কথা বলি, সেটা ঠিক হবে, একদিক থেকে ঠিকই আছে, কিন্তু আর একদিকে ঠিক হবে না। আমাদের নিজেদের শক্তিশালী হতে হবে, আমাদের নিজেদের বিশ্বাস করতে হবে, আমরা তারেক সাহেবের নেতৃত্বে সত্যি এগিয়ে যাবো। এই বিশ্বাস কেন ধারণ করবেন? বিশ্বাস ধারণ করবেন গত ৫.৫ মাসে তারেক সাহেবের জেস্টার, প্রস্তার, কাজ, কর্ম, তার একজন সম্মানিত হওয়া, নীরব কি বলে বিনয়ী হওয়া এবং একজন মার্জিত হওয়া, একটা মানুষের সংবেদনশীল হওয়া, একটা মানুষের কষ্ট কি তা বুঝতে পারার যে শক্তি, তা তারেক রহমানকে আমরা গত ৫.৫ মাস দেখে যা শিখেছি তা অনেক শিক্ষকের কাছে শেখার সুযোগ আমাদের হয়। ঠিক কিনা? এই কথাটা আমি আপনাদের কাছে জানছি। তারেক সাহেব তিনি তার সিকিউরিটির কারণে তিনি অনেক দূরে থাকতে পারতেন। একটা দম্পতি হেরে যাচ্ছে, তাদের সাথে দাঁড়িয়ে তিনি ছবি তুলেন। তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার সিকিউরিটি করছে। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের উচ্ছ্বাস আবেগ একটা সময় আছে, কিন্তু আপনি কিন্তু নিজের দিকে খেয়াল রাখবেন। তারপরে কিন্তু তিনি ক্রাউডের মধ্যে চলে যান, চলে যান না কেন যান? আপনি কে? আর তারেক রহমান সাহেবকে, উনি দেশের প্রধানমন্ত্রী, আপনি পরিচয় না, কেন যান? উনি যান একটা কারণে, উনি আপনাদের লোক, উনি এই দেশের মানুষের লোক, যে আছে মাটির কাছাকাছি তার লাগে কান পেতে আছে। উনি মাটির কাছের মানুষগুলো যারা আছে, এই জন্য প্রথম বৈঠকে, প্রথম মিটিংয়ে, ক্যাবিনেট মিটিংয়ে ফার্স্ট সিদ্ধান্ত হলো ১০,০০০ টাকা কৃষকের ঋণ সুদ সহ মওকুফ। এটা তারেক রহমান নিয়েছেন। এই কাজটা করছেন প্রথম। তারপর করেছেন কি, একবার এই দেশে মানুষরা ডিভোর্স হয়, তালাক হয়, হয় সে হয় করে, মহিলারা বিপদে পড়ে, সন্তান সহ ছোট্ট একটা বাচ্চা আছে বা 2টা বাচ্চা নিয়ে মেয়ের মা যাওয়ার মতো খাবারের কোনো পয়সা নেই, অসম্ভব দুঃসহ জীবন করে। তারপর তিনি ঘোষণা করলেন ফ্যামিলি কার্ড দিলেন, ২,৫০০ টাকা করে একদম ফ্যামিলি দেখবেন, কার্ড হবে সেই মায়েদের নামে। এই কাজটা তার সে করেন, এটা কি আমার মায়েরা উপকৃত হবে না? আমার বলে না। তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পর্যন্ত মায়েদের জন্য, মেয়েদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, উল্টো উপবৃত্তি দিবে সরকার। করেন নাই? দেখেন কিন্তু আপনারা ঠিক বলতেছেন, কিন্তু তাই সাহেব করেন নাই। দেশের কৃষকরা ন্যায্য মূল্যের সার, কীটনাশক এবং বীজ পাবে এবং সে সহজে পায়, সহজলভ্য হয়। তার জন্য সমগ্র বাংলাদেশে কৃষকরা একত্রিত করে কৃষক কার্ড দেন না, কৃষক কার্ড উদ্বোধন করেন না তিনি, এবং পাচ্ছেন না কৃষকরা কার্ড। এই বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ ৪০ লক্ষ কৃষকদের সেই কার্ড দেব ইনশাআল্লাহ এই বছর।
এই দেশে করা যাবে। আমরা প্রায় 50 লক্ষ মা বোনদের সেই ফ্যামিলি কার্ড দেবে বিষয়ে অনেকে প্রশ্ন করে কোথাও টাকা নেই, সব টাকা চুরি করলে তাই সব টাকা পায় কোথায়। আপনাদের একটা কথা বলি, আমরা সচেতন হব, সচেতন হব। বাইরে থেকে টাকা যারা চুরি করছে তা আনার চেষ্টা করছি এবং তা অনেক টাকা দেশে আসবে। আর আমরা সচেতন হব যে পরিমাণ। আপনাদের একটা প্রশ্ন করি আপনাদের, তারেক রহমান সাহেব দুর্নীতি করেছে 5.5 মাসে, এরকম কিছু টেরবেন আপনারা? টেরবেন না। তাই আমরা যদি 5.5 মাস দুর্নীতি করে প্রতি বছর $16 বিলিয়ন করে চুরি হইত, তাহলে $8 বিলিয়ন তো সেভ হয়ে গেছে। আমরা এই দ্বিতীয় টাকা দিই $8 বিলিয়ন সেভ হয়েছে না? $8 বিলিয়ন চুরি হয় না দেশ থেকে। এই দেশ থেকে সম্পদ আমরা প্রোটেকশন দিয়েছি। এই সম্পদ প্রোটেকশন দেওয়ার পরে এই টাকা এই দেশে সারপ্লাস টাকা হবে ইনশাআল্লাহ। তাই আমরা আছেন কি এই দেশের মানুষকে দক্ষ এবং ট্রেইনড আপ করে বিদেশে পাঠানো এবং দেশে কাজে লাগানো। তার জন্য তিনি সমগ্র বাংলাদেশে এরপরে কোন তিনি নিজে আমার কাছে বলেছেন একদিন, কোথায় যাচ্ছি না, বলছেন যে আর বিশ্ববিদ্যালয় ঢাকা লন্ডনে বসে বলেছেন আমরা আর কোনো বিশ্ববিদ্যালয় পারমিশন দেবো না, যেটা কারিগরি হবে না, যেটা টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় হবে না, যেটা কৃষি বিশ্ববিদ্যালয় হবে না, এরকম জেনারেল করার জন্য কোনো বিশ্ববিদ্যালয় আমরা করতে দেবো না। এটা তিনি সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন তদানীন্তন প্রাইম মিনিস্টার। এবং তিনি ঘোষণা করেছেন এখন বাংলাদেশে যে আপনার সমগ্র উপজেলায় টেকনিক্যাল স্কুল হবে, মানে কারিগরি শিক্ষার স্কুল হবে এবং কারিগরি শিক্ষার কলেজ হবে সমগ্র। এদিকে বীরের পরিবর্তন নয়, এইটার ফল আপনারা পাবেন কিন্তু 2 বছর বা 3 বছর বা 4 বছর পর ইনশাআল্লাহ পাবেন। আমাদের এখন একটু কষ্ট হবে সবকিছু। আচ্ছা ধরুন আপনারা একটা ঘর তুলতেছেন, ঘর যখন তুলবেন এই আজকে সকালে শুরু করবেন ঘর তোলা, মানে ঘরটা বানাবেন, কালকে সকালে ঘরে থাকতে পারবেন না? কেউ থাকতে পারবেন কিনা? পারবেন না। কেন পারবেন না? না, ঘরটা কমপ্লিট করতে হবে। প্রিয়তমা, তুমি দীর্ঘদিন ধরে আমার কোনো পত্র পাও না, তার কারণ কি জানো? তার একটা মাত্র কারণ যে আমি তোমার কাছে কোনো পত্র লিখিনি। আপনি এই ঘরে থাকতে পারবেন না এই কারণে যে এইখানে ঘরটা আপনি বানাই কি পারেন না। ঘরটা বানাতে দেন, ঘরটা বানাতে দিলে আপনাদের যত অভিযোগ আছে সে অভিযোগ থাকবে না, আমি বিশ্বাস করি। আমরা আপনি নাই এই দেশের সকল মানুষকে, তারেক রহমান সাহেব কিন্তু 2 দিন একটা কথা বারবার বলেছেন, আমি কিন্তু বাংলাদেশের মানুষের কথা। তিনি কিন্তু হাসিনের মতো বলেন নাই যে এত কিছুর পরেও খুলনাতে কি করে মেয়র ইলেকশনে এই লোকটা বিএনপি এত ভোট পেল। যে বাক্যটা বলেন না সে বাক্যটা আমি বলে দিই, এত মানুষ মারার পরে, এত জেল দেওয়ার পরেও এরকম নাই সেটা বলেন, ওই লাইনটুকু বলেন তা আমি বলি। তারেক সাহেব বলছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা কেউ কেউ ফেলে দিয়ে নয়, সবাইকে নিয়ে যারা দেশের প্রশ্নে কাজ করেছেন, দেশের শত্রু যারা ছিলেন তারা আইনের আওতায় এনে তাদের বিচার করা। আপনারা দেখেছেন 30 বছর পরে সালমান সাহেব এই আজকের এই আসামি ধরা পড়েছে, 30 বছর পরে পড়ে নেই, 30 বছর পরে। 30 বছর তাহলে কোথায় ছিল? তারা এই দেশে ছিল। এই দেশে কাদের পাহারায় ছিল? এরকম অনেকের পাহারায় অনেক ছিল। তনু হত্যার বিচার আসামি ধরা পড়ে না, এখন জেলে আছে না? জেলে আছে কিনা কথা বলেন না কেন? এগুলো হচ্ছে। আপনারা বুঝতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রতিজ্ঞ। আমরা কোনো ব্যক্তি রিভেঞ্জ নিতে চাই না। তারেক সাহেবের বিরুদ্ধে কার্টুন লিখেছেন, তারেক সাহেব তাকে টেলিফোন করে বলেছেন আপনি ভালো কার্টুন আঁকেন আমার, তাই সে আমাদের মানে এই আমরা বলি, আমরা উৎসাহ দিয়ে দেয়া, কিন্তু মানুষ শিখবে একটা পর্যায়ে। নির্বাচন যখন শুরু হয় তখন আমাদের মনে হয়েছিল না যে বিএনপির কোনো খবরই নেই, জামাত সব পাশ করে 200 আসন নির্বাচন করছে, 300 350 সিটে পাশ করবে এবং প্রায় পাশ করবে 350 সিটে মিনিমাম 300-র মধ্যে, এরকম মনে হয়েছিল না? এই দেশের মানুষ ভুল করেছেন না, ভুল করে নাই। 2/3 মেজরিটি দিয়ে বিএনপি কে গভর্নমেন্টে বসেছে। কেন বসেছে? বিএনপি আপনাদের অনেকগুলো কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো, অনেক 1 নম্বর কারণ আমি বলি না, বেশ কয়েকটা কারণের কথা বলছে। মানে তার প্রধানত কারণ হলো যে আপনারা এই দেশে বিশ্বাস করেন, আপনারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, আপনারা ওই আমাদের পাশের দেশের গোলামি মেনে নেন নাই, নিতে চান না, ঠিক কিনা? নিতে চান নাই, ঠিক কিনা? নিতে চান না এরকম 2 নম্বর হাতে দেখি, আমরা পাশের দেশের গোলামি মেনে নিতে চাই না এরকম কেউ আছে নাকি? কেউ নিতে চান নাই? যারা ওইখানে নিতে চায় না তারা কিন্তু সব জাতীয়তাবাদী দলের সাথে
আমি কিছুটা আমার সীমাবদ্ধতার কারণে আমি অনেকগুলো কথা খুলে বলি না, আপনারা বোঝার চেষ্টা করেন। যারা আমরা এই আমাদের পোর্ট দিয়ে দিয়েছে, আমাদের ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে, আমাদের সাগরের পাশে 20টা রাডার বসাইছে, যারা সেই রাডার এখনো খুলে আনতে পারি না, সেই রাডার বসানো হচ্ছে। আপনারা অনেকেই খবরই জানেন না। যারা আমাদের সবকিছু নিয়ে গেছে, আমাদের রেল লাইন বসাইছে, চালনা পোর্ট নিয়ে গেছে, তিস্তা দিয়ে পানি দেয় না এবং আমাদের পানি শুকিয়ে মারার চেষ্টা করছে। সেই সব লোকেরা কি চায় যে আমরা ভালো থাকি? তারা যদি বলে যে আমরা উই উইল নট লেট আউট গো আউট বাংলাদেশ ফ্রম দ্য রাডার অফ ইন্ডিয়া, সে আর্মি চিফ বলে যে বাংলাদেশকে আমাদের রাডারের বাইরে আর যাইতে দেবো না। এগুলো বইছে আমাদের হিসেব করতে হবে। আমরা এখন কি পাইলাম তার হিসেব নিকেশ করার পরে তারপর সারা বছর বসে সারা জীবন ধরে কাজ করবো। আমরা এখন সত্য হওয়ার চেষ্টা করবো সবাই, সেই কাজটা তারেক সাহেবের সম্পর্কে একটা রাষ্ট্রপতি নির্বাচন তো একটু সহজ কথা, সাধারণ জানে। যেটা বলতে চাই সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই। সেটা হলো তারেক সাহেবের পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়ে তাকে সামনে আগাবার ব্যবস্থা করে দেবেন। কারণ ছাড়া কিছু মানুষ অকারণে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে, পায়তারা করছে। তার একটা হলো জুলাই সনদ। আমরা বলি সংবিধান সংশোধন করব, অন্যরা বলে সংস্কার করব। আচ্ছা, আমি যেটাই করি, আমি সংবিধানে একটা কমাও যদি পরিবর্তন করি, সেটাই তো সংস্কার। এটা বুঝেন আপনারা? এই কথাটা আপনারা বলবেন, সেটাই সংস্কার। সংবিধানের 3টে পদ্ধতি আছে। একটা দেশ নতুন করে যদি স্বাধীন হয়, তাহলে সেই দেশটা নতুন করে সংবিধান লিখে। আগ্রহী যদি মার্শালাদারি হয়, তাহলে সংবিধান বাতিল করে দিয়ে আবার নতুন করে মার্শাল আইনে চলে, সংবিধান বাতিল থেকে কাজ হয় না। আরেকটা বিষয় হলো যে সংবিধান সংশোধন করে। আমরা 3টে বিষয়, এই 3টে বিষয়ের মধ্যে আমরা কি নতুন করে দেশ স্বাধীন হয়েছি? স্বাধীন নেই। আমরা সংহত করেছি স্বাধীনতাকে, আমরা প্রোটেক্ট করেছি, যে কারণে আমরা সংবিধান লিখি না। এখন জুলাই সনদে ধরেন 20টা ধারা বা 40টা ধারা বা 80টা ধারা আমরা লিখবো। আমাদের সংবিধানে আছে কয়টা ধারা আপনারা কি জানেন? আমি বলে দিই, 153টা ধারা আছে। 153টা অনুচ্ছেদ বলে, এই অনুচ্ছেদ আছে। আচ্ছা, 20টা আমি নিলাম জুলাই সনদ থেকে, আর বাকিগুলো করবো কি? ফেলে দেবো? বাকিগুলো ফেলে দেবো না। আচ্ছা, ভারতের স্বাধীন হয়েছে 1947 সালে। ভারত স্বাধীন হয়েছে জানেন তো আপনারা? এই যে তো অন্তত 47 সালে দেশ স্বাধীন হয়েছে। আচ্ছা, ভারতের সংবিধান তৈরি হয়েছে কত সালে বলতে পারবেন আপনারা? আমি বলে দিই, আপনারা শুনে রাখেন, 1950 সালে। ভারতে 150 কোটি প্রায় মানুষ এখন, তাই না? সবই অশিক্ষিত না মূর্খ? সব অশিক্ষিত। সেখানে চিফ জাস্টিস আছে না একজন, সেখানে লয়ার আছে না, সেখানে শিক্ষিত মানুষ আছে না? তারা সংবিধান নতুন করে লেখে নাই কেন? 106 বার সংবিধান সংশোধন করেছে। কয়বার? জোরে বলেন, কয়বার? 106 বার সংবিধান সংশোধন করেছে, নতুন করে লেখে নাই কেন? 106 বার তো নতুন করে লেখলে 106টা ধারা হয়ে যেত। সংবিধান নতুন করে লেখা যায় না। সংবিধানের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস থাকে, সেইটা সংশোধন হয়। সেই জন্য আমরা পার্লামেন্টে 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। বিএনপি থেকে আসবে 7 জন, আর বিরোধী দল থেকে আসবে 5 জন, এই 12 জন। আর বিভিন্ন দল যারা আছে, সেই সকল দল থেকে সবাইকে মিলেই আমরা বসে করতে হবে কি তাই আমরা করতে চাই। এই নিয়ে হলো কাজ আমরা করবো। আমরা তাদের দাওয়াত করি যে আপনারা আসেন, সংবিধান সংশোধন করি। তারা নাম দেয় না, তারা সংস্কার করবে। সংস্কারটা করবে, আমি যা লিখবো সেটাই তো সংস্কার, আমি যা পরিবর্তন করবো তাই তো সংস্কার। এই বিভ্রান্তটা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের হাতে কোনো বিষয় নেই, তারা আলোচনা করেছে। আমি নিজেই অনেকবার আলোচনা করেছি তাদের সাথে, এবং তারা নাম দেওয়ার কথা বলার পরেও দুর্ভাগ্যজনক করে তারা নাম দেয় নাই। কারণ তাদের হাতে আর কোনো পয়েন্ট নেই বাইরে নামানো। বাইরে নামে আপনাদের কাছে বলবে কি বলেন? সেই সংবিধান সংস্কার চাইছি, বিএনপি করে না, আমরা তো করতেছি। এবং যা কিছু স্বাক্ষর করেছে দক্ষিণ প্লাজায় সংসদে সবাই মিলে, তার একটা দাড়ি কমা সেমিকরণ আমাদের নেতা তারেক সাহেব বলেছেন তার কিছুই বাতিল হবে না, সবটাই আমরা করবো। আমরা বাদ দিলাম কি? আমরা বাদ দিলাম ওই যা ওরা কয় সেটাই আমরা বাদ দিচ্ছি। আমরা জানি না কি বাদ দিচ্ছি, ওরা নিজের সেটা দিয়ে কিন্তু কার্যক্রম। কথা বুঝতে পেরেছেন? একটা ছোট্ট একটা গল্প বলি আপনাদের কাছে। একটা লোক ঢাকায় আসছে, আইসে একটা বড় বিল্ডিং দেখা, 50 তলা বিল্ডিং বা 40 তলা বিল্ডিং দেখা তাকাই রয়েছে ওটার দিকে।
তাকায় থাকার পরে এক লোক বলে মানে কতগুলো মানে থাকে না তাদের এসে বলে যে এই কি দেখোস তুই? আমি বিল্ডিং এ দেখতেছি। কয় কি তুই বিল্ডিং এ কয়তলা বিল্ডিং বলতে পারোস? না আমি 5 তলা মতো দেখছি। মানে কি তলা গুনতেছ? না হ্যাঁ তলা গুনতেছি। কয়তলা গুনছস? কয় 5 তলা গুনছি। মাত্র 5 তলা। কয় 50 তলা বিল্ডিং এর 5 তলা গুনছো, টাকা জমা দিছিস কোথাও? কয় না টাকা জমা দেই নাই। কয় কি টাকা জমা দে 10 টাকা করে। তো 10 টাকা করে জমা দিছে। স্যার কোথায় টাকা জমা দেবো? ঢাকায় নতুন আসছে, সে 10 টাকা করে টাকা জমা দিচ্ছে 50 টাকা আমার কাছে দেয়। টাকা নিয়ে ওইটা উঠে চলে গেছে। তারপর ওই লোকটা একা একা হাসে এবং বলে যে আসলে বলছি 30 টাকা কিন্তু বলছি 5 তলার। এরা গুনছে 30 তলা, এখন বলে 5 তলা কথা না। আপনারা বুঝে নেবেন কিন্তু সব কথা বোঝার চেষ্টা করেন। আমরা কি জিনিস নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছি বড় বড় সব করে। আমরা এই কথা বলি নাই, আমরা শুনি নাই যে আঙ্গুল সোজা আঙ্গুলে যদি পিয়ার পদ্ধতি না হয় আঙ্গুল ব্যাখ্যা করে আমরা পিয়ার পদ্ধতি করবো। বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে না, কথা বলেন পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে। ওদিকে তারা নমিনেশন দিয়ে রাখছে, তারা মাঠে কাজ করে, আবার এদিকে এই থামে তো ভাই না, আবার এদিকে পিয়ার পদ্ধতির কথা বলে। তারা গত 6 মাস নির্বাচন করছে ইসলামী ব্যাংকের টাকা নিয়ে এবং 11,000 কোটি টাকা তারা খরচ করেছে আমাদের নির্বাচন বিষয়ে, তারা ইসলামী ব্যাংক থেকে নিয়ে কৌশল করে। এখন এটা তো আস্তে আস্তে বাইরে হয়েছে, বাইরে হবে আপনারা জানবেন। তাতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা লোকের এই যে কি জানো বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠাইতে এবং টাকা কেন্দ্র থেকে দিতে। আমরা 5 টাকা খরচ করলে তারা 50 টাকা খরচ করে। অবাক করার মতো বিষয়। তারা মনে করছিল টাকা দিয়ে পার হয়ে যাবে, সেটা টাকা পার হয় না। আর তারপর অনেকগুলো কথা তো বলতেই পারি, সেসব কথা বলি না, এখন বলতেও চাই না। বিরোধী দলে যেসব লোকরা আছে তারা চৌকস শিক্ষিত জ্ঞানী, কিন্তু জ্ঞানটা কাজে লাগবে কিছুদিন সময় লাগবে। কারণ ওদের মধ্যে একজন মাত্র নেতা আছেন যিনি সংসদে একাধিকবার এমপি হয়েছেন, আর সবাই নতুন। এই নতুনের কারণে আমাদের কিছু সমস্যা হয়েছে। বিরোধী দলের নেতা নিজে যথেষ্ট চৌকস, আর তারা বুঝবেন এবং সব বুঝে আমরা যা করতে চাই সে অনুযায়ী তারা কাজ করবেন, সেটা আমরা প্রত্যাশা করি, বিশ্বাস করি। রাষ্ট্রপতি এই পর্যন্ত থাকতে চাই, কারণ সংসদে অনেক কথা হয়, আমি অনেক কথা বলি, আর আমার কাছে যে কথা জমন আছে তা যদি কোনোদিন সুযোগ হয়ে তাহলে বলবো, হয়তো সেই সুযোগ নাও হতে পারে। ইনশাল্লাহ বাংলাদেশে আমরা অনেকদিন ইনশাল্লাহ এই সরকার থাকবে এবং এই সরকার ভবিষ্যতে থাকবে। কারণ এই সরকার থাকবে আপনাদের সবাইকে নিয়ে, আপনাদের একজন লোক বাদ দিয়ে না। এবার যারা আছে তাদের সবাইকে নিয়ে। যারা অশ্লীল কথাবার্তা বলে তারা অশ্লীল কথাবার্তা ভবিষ্যতে আর বলবে না, সে ব্যবস্থায় নিয়ে তারা নিজেরাই শিখবে যে আমার কথা বলা উচিত হয় না। তারা নিজেরা মাপ চাইবে, ক্ষমা চাইবে। আমি বলি না আমার ক্ষমা চান, কিন্তু তারা নিজেরা লজ্জিত হবে এবং নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে এই কাজটা করা সে লজ্জিত হয়েছে তারা নিজে ইতিমধ্যে। আজকে দেখেন না আমাদের ম্যাডাম নিয়ে খুব সুন্দর স্ট্যাটাস দেয়, যে লোক 2 দিন আগে তারা আমার সঙ্গে বাজে কথা বলেছে। একদম এই দেখেন পরিবর্তন এইভাবে হবে। আমরা পরিবর্তন পিড়িয়ে করতে চাই না, দুর্বল দিয়ে করতে চাই না, আমরা পরিবর্তন করতে চাই একটা মানসিক পরিবর্তন, শিক্ষার পরিবর্তন করতে চাই। হাসিনা আয়না ঘরে নিয়েছে, আমরা আয়না ঘরে নেব না। আমরা চাই একটা মানুষ যেন রিয়াল অন্তর দিয়ে তার পরিবর্তন ঘটে। আমরা সেটা চাই, ইনশাল্লাহ সেটা হবে। রাষ্ট্রপতি নির্বাচন হবে ইনশাল্লাহ। আমাদের মহাসচিব, সংগ্রামী মহাসচিব গত 17 বছর ধরে অসম্ভব রকমের কষ্ট পেয়েছেন এবং রাস্তায় ছিলেন, একদিনও বাড়িতে যান নাই, এবং তিনি অনেক জনসভায় নিজে কেঁদে বলেছেন আমার ছেলেরা রিক্সা চালায়, অনেক জনসভায় বলেছেন আমার ছেলেরা মোটরসাইকেল চালায়, বাড়িতে থাকতে পারে না, জঙ্গলে থাকে। এবং এই করার পরে সেই মহাসচিবকে আমরা মনোনীত করেছি। আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ 20 তারিখে ভোট হবে এবং সেই ভোট হলে তিনি রাষ্ট্রপতি হবেন এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচন করবো ইনশাআল্লাহ। নেতার গিয়ে ইনশাআল্লাহ কোনো ভয় নাই, আপনারা আছেন না? আরেকটা কথা বলি যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনাদের এই মিডিয়া সম্পর্কে একজনের কথা বলেছেন, মিডিয়া সম্পর্কে আমার ভাই বলেছেন। একটা কথা বলি, বিএনপি এখন এই যে গতকাল কি আমি দেখেছি, আমার মাহমুদ রহমান সাহেব জিজ্ঞেস করা হয়েছে যে মিডিয়া সম্পর্কে আপনার বক্তব্য কি। মিডিয়া সম্পর্কে তিনি বলেছেন যে বিএনপি যে কাজ করছে সেটা এখন মতো সঠিক আছে এখন পর্যন্ত। এটা গতকালকে আপনার আমি ফেসবুকে দেখেছি। এই মাহমুদুর রহমান সাহেবের রক্ত ঝরেছে কুষ্টিয়া, ফরিদপুরে, যশোরে গিয়ে ধরেন। আচ্ছা, এই বাংলাদেশে আপনারা কোথায় কনক সরোয়ারের বোন একটা স্ট্যাটাস দিছে, তার 3 বছর জেল হয়েছে, ছোট বাচ্চা নিয়ে জেল খাটতেছে তাকে, করতে হয় না?
তারপরে যে আমার এলাকায় একটা মেয়ে, সে একটা স্ট্যাটাস দিয়েছে প্রধানমন্ত্রী সম্পর্কে, তার জেল খেতে হয়েছে বাচ্চা নিয়ে। আপনারা কেউ একটা কথা বলতে পারবেন না। কিন্তু এই যে ওই সব দলের নেতারা যখন মারা গেছে, তখন যে রিয়াকশন দিছে মানুষে, 10,000 15,000 রিয়াকশনের মধ্যে একটা ভালো রিয়াকশনও কোনো নেতা, যেমন নাসির সাহেব মারা গেছে, 8,000 রিয়াকশনের সম্পর্কে আমি শুনেছি, এবং আমি বক্তৃতা শুনেছি, তারপর আমি রিয়াকশন পড়েছি। আমি ইলিয়াসে বক্তৃতা শুনে রিয়াকশন দেখার পরে আমি নিজেই খারাপ লাগছে, পরে আমি রিয়াকশন করিনি। ওইখানে একজন লোক বলেছে কিসের আজহারি আর কিসের মাঝহারি, এই কথা বলার পরে তিনি মারা গেছে। ওই লোকটা সম্পর্কে রিয়াকশন দিয়েছে, অসম্ভব রিয়াকশন, বাজে রিয়াকশন, সেগুলো আমরা দেখেছি। এখন আপনারা রিয়াকশন দেন। কিছু বাহিনী আছে তারা তৈরি হয়েছে, কিছু বাহিনীর মানুষ থাকে, বট বাহিনী থাকে ইত্যাদি বলে, তারা এখানে ঘরে লুকিয়েছিল, আবার প্রকাশ হয়েছে, আবার লুকিয়ে থাকে, আবার প্রকাশ হয়, নানান কিছু হয়। আমরা তাদের বলি, অনুরোধ করি, আহ্বান করি যে আপনারা লুকিয়ে না থেকে দেশ গঠনের কাজে আপনারা নিজেদের দায়িত্ব। এই দেশটা, আমি তারেক রহমান সাহেব দেশ থেকে চলে যাবেন, দেশ মানে উনি সরকারে থাকলেন না, তারপর সরকারে আসবে কি? আপনি আসলেন, আপনারই আমি আবার নাড়াবার চেষ্টা করলাম, আপনি সরে গেলেন, তারপর আসবে কি? তারপর আরেকজন আসবে, তাহলে নাড়াইলাম, নাড়াই যদি থাকি তাহলে দেশ গঠন হবে কেমন? আমার সন্তান লেখাপড়া শিখবে কেমন করে? আমার সন্তান হাসের প্যাক প্যাক ব্যাঙের লাফালাফি ছাড়া আর কিছুই শিখবে না, ঠিক কিনা? কাজে এই কাজটা আপনারা যা করবেন সেটা হলো দেশ গঠনের কাজে আপনার দায়িত্ব পালন করবেন। কালকে আমাদের মাঠে যখন একটা ডে অফ জাজমেন্ট আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন, তখন কিন্তু আপনার জবাব দিতে হবে, আপনি পৃথিবীতে যত ভালো কথা বলেন আর মন্দ কথা বলেন। আপনি জানেন পৃথিবী আমাদের লাগবেই, রব্বানা আতেনা, তারপর কি? সবাই জানে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা তো অফিল, আমি দুনিয়ার হাসান চাই, পরকালের হাসান চাই, মানে দুনিয়ার কল্যাণ চাই আর পরকালের কল্যাণ চাই, দুইটা চাই। আপনারা যদি পরকালের কল্যাণই চান, বা যদি পরকালটাই যদি সব শেষ কথা হয়ে থাকে, তাহলে এখন রাস্তাঘাটের জন্য দাঁড়িয়ে যায়নি কেন? আপনি তো ভেস্ট দিয়েছেন, আর ভেস্ট আছেন না সবাই? যারা ভেস্টে আছেন তাদের তো রাস্তাঘাট দরকার নেই, আছে নাকি? ভেস্ট তো আমরা রাস্তাঘাট ভেস্ট তো খাইলেই ভালো থাকার কথা, ভেস্ট তো পানি ডোবা টানার কথা না, মশার অত্যন্ত কারণ। আপনাদের বুঝতে হবে যে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ কাজ করার জন্য বলেছেন, আবার আখিরাতের কল্যাণের জন্য কাজ করার জন্য বলেছেন। এই জন্য কতগুলা পড়াশোনা জায়গা আছে, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর কি? আর জোরে বলেন সবাই, ফাতিহা পড়ে আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। মালিক হলো মালিক, আর ইয়ম হলো দিন, সেই বিচার দিনের মালিক হবে আল্লাহ রাব্বুল আলামিন। সেই বিচার দিনের মালিক ইলেকশন আগে সবাই হয়ে গেছে, আমরা দেখছি ঘোরাঘুরি করতেছে। যে মালিক আমরা প্রত্যেক আলহামদুলিল্লাহর মধ্যে পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে, সেই বিচার দিন আসবে, তার জন্য আমরা বলি কি? ইন্নিয়া জাহাদু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর কাছে অঙ্গীকার করে নামাজে সিজদা দিতে হয়, আমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমাকে, আমি মুশরিক না, আমাকে আপনি মুশরিক হিসেবে গ্রহণ করেন না, আমি মুশরিক না। আল্লাহ বলেছেন আল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেই একটা দিন আসবে যেদিন সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে থাকবে। ইযা সামাউত ফাতারাত, আকাশ ভেঙে পড়বে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন এই যে তারকারাজি খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগর উত্তাল হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবর খুলে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার, সকল নাফস মানে মানুষ জানবে সে কি রাইখে আসছে আর কি নিয়ে আসছে, সেই দিন হবে কিয়ামত। এটা সূরার মধ্যে আছে যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনারা জানেন ইয়াসিন সূরার মধ্যে যে কিয়ামতের মাঠে মুখে কথা বলতে পারবে না, মুখ বন্ধ করে দেবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, এরকম একটা দিন আসবে। সেই দিনকে ইলেকশন আগে নিয়ে আসছে আমাদের দেশে, এবং সেই দিনে সব সিদ্ধান্ত ইলেকশনের দিন হয়ে যাবে, কেনা জান্নাত যাইবেন, কেনা জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত ইলেকশনের দিন, কোন দিকে কিনতে হবে না। সেই লোকেরা যদি এখন রাস্তা নিয়ে কথা বলে কোনো কথা, আপনারা বিশ্বাস করবেন না করবেন না, এটা আমি জানতে চাই। বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? এই কথা বিশ্বাস করবেন। তারা সংস্কারের কথা বলে, সংশোধনের কথা বলে, আমরা সংশোধনের কথা বলি, এইটাই সঠিক।
আমরা সঠিকটা বলার চেষ্টা করি এবং সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে বাস্তবায়ন করবো। এই দেশে যত সমস্যা আছে সকল সমস্যা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ যদি 5 বছর গভর্নমেন্টে আমরা থাকি ঠিকমতো এবং সবাই যদি সহযোগিতা আপনারা করেন, বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ জাদুঘরে নিয়ে যাবো আমরা। বাংলাদেশ থেকে বেকারত্ব আমরা জাদুঘরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে বেকারত্ব তারেক রহমান সাহেব সেই প্রোগ্রাম নিয়ে আগাইতেছেন। আমরা শুধু দোয়া করি একটা জিনিস, আল্লাহ তাকে হায়াতে চাইবেন, তিনি যেন দীর্ঘজীবী হন, তিনি সুস্থভাবে যেন কাজ করতে পারেন। ভোর 9টার সময় যে অফিসে স্যারেরা আসতো না, এখন 9টায় আসে। তারেক রহমান সাহেব যেন 9টার সময় আসতে পারে, সেই আল্লাহ তো সেই তৌফিক দেয়। রাত 12টার সময় ঘুমতে টেলিফোন করবেন, দেখেন তারেক সাহেব জাগিয়ে আছে। ইজ ওয়ার্কিং ফর ইউ পিপল, আপনার জন্য কাজ করেন। আমি নুরুল ইসলাম চিফ হুইপ পার্লামেন্টে, আমার একটা কাজ 3টে অর্গান থেকে গভর্নমেন্টের, পার্লামেন্ট 1 নম্বর, সেকেন্ড হলো জুডিশিয়ারি মানে এক্সিকিউটিভ, থার্ড হলো জুডিশিয়ারি। আমার পার্লামেন্টে আমি পার্লামেন্ট দেখি, আমরা পার্লামেন্ট ভালো করে ইনক্লুসিভ করে চালাবার চেষ্টা করি সকলকে নিয়ে। সকল সমস্যাকে আমরা পার্লামেন্ট কালতে চাই আর সমাধানও পার্লামেন্টে করতে চাই। আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা আমাকে বললেন, আমি সংশোধন করার চেষ্টা করবো নিজে চিফ হুইপ হিসেবে, এবং আমি চেষ্টা করব আপনাদের সকল বিষয়গুলোকে পার্লামেন্টে নিয়ে আসতে এবং সেটা সমাধান যাতে হয় তারই চেষ্টা করবো। আমার কাজ কিন্তু ওইটা। আমি কিন্তু ওইখানের মাঝি, মানে কি বলেন, জেলে বলতে পারেন, আমি ওইখানে আমি কাজ করি, আমি ওইখানের চাষি। কাজে আপনারা যদি সমস্যা যদি থাকে, যেমন ধরেন মিডিয়ার ব্যাপারে, আমি চেষ্টা করবো সমস্যার সমাধান করতে চাই এবং মিডিয়ায় কাজ হবে। বিএনপির পক্ষে সবসময় মিডিয়া থাকে না, এটা একটা অসুবিধা। বিএনপি সমালোচনা নিজেরাই করে, কারণ বিএনপি গণতন্ত্র আছে, গণতন্ত্রের বিশ্বাস করে বিএনপি একজন নিজেরা নিজেদের সমালোচনা করে, তাই সেভাবে সমালোচনা যায়, চুপ থাকে। আমার সমালোচনা করলে আমি চুপ থেকে একজন সমালোচনা, এই যে সমালোচনা করে বিএনপি সমালোচনার সুযোগ পায়। অর্থাৎ মিডিয়া তখন কাজ করে না অনেক সময়। বাংলাদেশ মিডিয়া আমাদের কাজ করে কখন? ভয় আর টাকায়। এক হলো ভয়, আর একটা কি? আর একটা কি? আমি কইছি নাকি? আমি কই নাই। মিডিয়া এসব কাজ করে, এই দুইটা নাই। বিএনপি এটা করে না। বিএনপির মিডিয়া হলে আপনারা সবাই বিএনপি মিডিয়া, সবাই না? সবাই বিএনপি মিডিয়া। ভুল বুঝাবার পরেও আপনারা ভুল বুঝেন নাই, সঠিক পথে থেকে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী বলছেন 2/3 বেশি মেজরিটি ভোট দিয়ে করেন না আপনারা? বিএনপি মিডিয়াতে করবে আপনারা সব মিডিয়া। এখন থেকে এইখানে যা আছেন সবাই মিডিয়ার লোক, কি ভাইরা আপনার মিডিয়া না? সবাই মিডিয়া ইনশাল্লাহ। জি, মিডিয়ার লোক, সেটা প্রত্যাশা করি। আর মিডিয়ার যেটুকু আছে মিডিয়া, আপনারা মিডিয়ার সমস্যার সমাধান করবো। আমার ভাই বাবুল ভাই বলেছেন অনেক কথা, বাবুলের কথাগুলো আমি খুব সিরিয়াসলি মনোযোগ সহকারে শুনেছি। গল্প শুনতে ভালো লাগে, গল্প শুনেছি। এই গল্প যখন আপনাদের মানে শুনে, একটা কথা বলি, আপনার কতগুলো গান আছে না, যেমন ধরেন যে কি যেন একটা গান আছে, ভালো আছি ভালো থেকো, তারপর কি সবাই জান, দেখছেন দেখবে কোথায় লিখবে? আকাশে টিকা চিঠি লিখবে। আপনাদের আকাশে চিঠি লিখতে হবে না। বাবুল ভাই যা বলেছে এটা আকাশ ঠিকানা না, এটা মানুষের ঠিকানা। এটা তারেক রহমান সাহেবের ঠিকানা। তারেক রহমান সাহেব প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে অবদানকে মূল্যায়ন করার চেষ্টা করছেন এবং সেটা শুরু করেছেন ইনশাআল্লাহ। আপনারা খুশি হতে পারেন, এই দেশের জেলে, মজুর, কৃষক, কামা, কুমার, তাঁতি, স্বর্ণকার, কম্মকার, আপনারা যারা মিডিয়া কর্মী, আপনারা যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি প্রত্যেক দিনই বসেন এবং আলোচনা করেন। প্রত্যেকটা বিষয় না, একদিন এক একটা বিষয় নিয়ে বসেন বা 2টা বিষয় নিয়ে বসেন এবং তার ডিসিশন হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা আগামী 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ বিশাল পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে দেখবেন। আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আমাদের এই যে হুমায়ুন যে পরিশ্রম করে তার পরিশ্রমের কৃতজ্ঞতা প্রকাশ করি, একই সাথে তার জন্য দোয়া করি আল্লাহ তাকে এই আন্দোলন করার আরো তৌফিক দেয়। এবং আপনারা যারা মিডিয়া কর্মী, বিশেষ করে আমার ভাইরা যারা আছেন, তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবেন এবং জুলাই যারা আন্দোলনকার আছেন, একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই, জুলাই আন্দোলনের সংক্রান্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা আছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভর্নমেন্ট সাহায্য করবে, এটা সিদ্ধান্ত হয়েছে। এবং যারা আহত হয়েছেন তাদের গভর্নমেন্ট সাহায্য করবে, চিকিৎসা দিবে এবং তাদের সকলের কাজ দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত হয়েছে। আমরা সব করবো, করতে চাই এবং করার মানুষকে নিয়ে আমরা সামনে আগাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে থেকে
দোয়া করেন এবং বিশেষ করে আপনারা ডাকলে যে আমরা পাশে হেডও বলে দেন আপনারা ডাকলে আমি আসবো, কিন্তু কম কম বেশি। কারণ হচ্ছে আমার এত কাজে এত যেভাবে থাকে আমি নিজে জানতাম না, আর জানলে আমি লইতে চাইতাম না, এটা সত্যি কথা। অনেক বেশি কাজ থাকে। প্রধানমন্ত্রীর অফিসের পরে যে অফিসের লাইট বেশি সময় চলে সেটা হলো চিফের অফিস। আমি সকাল 9টায় ঢুকলে রাত 9টায় বেরোতে পারি না, এটা সত্যি কথাই প্রতিদিন। এখন আমি এখান থেকে যাবো এই কাজে, যাই কাজে বলবো। আবার আগামীকালকে বাসায় আছে, রাষ্ট্রপতির বাসায়, আমার সেখানে থাকতে হবে। বাসায় করে আবার বিকেলবেলা কাজ আছে। তারপরে আবার এই পার্লামেন্টারি কমিটি মিটিং দেখছি, সব এমপিদের সাথে বসতে হবে, আর্টিকেল 70 কি কাজে লাগবে তা দেখাইতে হবে সবার। এই অনেক ঝামেলা আছে, অনেক কাজ আছে। তবে আমি আসবো আপনাদের কাছে, আমি প্রাণ খুলে কথা বলার সুযোগ পাই যেখানে, সেইখানে আমি নিশ্চয়ই আসবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।